পরবর্তীকালে তাদেরকে আমাদের ঘরে ঢোকাতে হবে। ঘরে ঢোকাতে মানে পুকুর পাড় থেকে তাদেরকে টয়লেটে ঢোকাতে হবে, যাতে তারা তাদের টয়লেটটা তাদের নিজের টয়লেটে করে। এইটা কিন্তু আমাদের লক্ষ্য। তো এবার যদি আমরা ভাবি আপনাদের ক্ষেত্রে যে প্রতিদিন আমরা শৌচালয় ব্যবহারের কথা বলছি, তাহলে শৌচালয় ব্যবহার করতে গেলে আগে আপনাদের দেখুন, আপনাদের যারা পরিবারের সদস্য রয়েছে, আপনারা তো বটেই, আপনার স্বামী বলুন, আপনার ভাই বলুন, আপনার শ্বশুর বলুন, আপনার ছেলে মেয়ে বলুন, তারা প্রত্যেকে যেন প্রতিবার সেই টয়লেটটা ব্যবহার করে। আমাদের সচরাচর একটা ধারণা আছে কি না, বাচ্চাদের টয়লেট বা বাচ্চাদের পায়খানা সেটা একটু কাগজে আমরা করে কি করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কি বাঁ হাত দিয়ে ছুঁড়ে ফেলে দেয়, তাই তো? মানে আমরা এখনো মানুষকে বোঝাতে পারিনি যে বাচ্চাদের পায়খানাটাও কত ক্ষতিকারক। আমরা ভাবি কি বড়দের পায়খানাটাই বোধহয় ক্ষতিকারক, বড়রা যদি বাইরে পায়খানা করে সেই পায়খানায় মশা বা মাছি বসবে, সেটা আবার পাতে এসে আমাদের পাতে বসে, সেগুলো আমরা বোঝাই। কিন্তু বাচ্চাদের পায়খানাও যে কতটা মানে সমানভাবে ক্ষতিকারক, সেইটা এখনও আমরা সব মানুষকে বোঝাতে পারি। এই বোঝানোর দায়িত্বটাও কিন্তু আপনাদেরকে নিতে হবে। অর্থাৎ আপনারা যারা একদম গ্রাসরুট লেভেলে কাজ করছেন, একদম নিচের লেভেলে, আপনাদের তো বোধহয় কী বলবো 1000 বা 1500 হাউস হোল্ড পিছু এক একজন আপনারা কর্মী রয়েছেন, আশা কর্মী রয়েছেন, এবং যদি আমরা হিসাব করি হয়তো 300 কি 400 ফ্যামিলি নিয়ে হয়তো আপনারা কাজ করছেন। আপনাদের কিন্তু নলেজে আছে, আপনারা কিন্তু জানেন যে কাদের বাড়িতে শৌচাগার আছে, কাদের বাড়িতে শৌচাগার নেই, কারা শৌচাগার ব্যবহার করে, কারা শৌচাগার ব্যবহার করে না। এই কাজটা কিন্তু আপনাদেরকে করতে হবে যাতে তারা শৌচাগার ব্যবহার করে, এবং ব্যবহার করা মানে আমি বারে বারে যেটা বলছি, প্রতিদিন প্রতিবার, এবং প্রতিটি লোক, পরিবারের প্রতিটা সদস্য, একজন বয়স্ক মানুষ তারাও যাতে শৌচাগার, বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমাদের ধারণাটা কি যে এই এতদিন তো হয়ে গেল, আমরা তো ওই মাঠে গিয়েই তো আমরা পায়খানা করে আসছি, আবার কেন ঘরে যাব। মানে এখানকার লোকের কিন্তু মানে ওই কি বলবো, ওই পায়খানা ঘরে পায়খানা করাটা তাদের কাছে একটু মনে হয় যেন একটু বেশি লজ্জা, তারা মাঠে ঘাটে বোধহয় বেশি ফ্রি মানে অনুভব করে। এই ধারণাটাকে কিন্তু আমাদের পাল্টাতে হবে, যেটা কিন্তু খুব সহজ কাজ না, এটা একার দ্বারা কিন্তু আপনারাও পারবেন না, মানে আপনারা যারা আশাকর্মী রয়েছেন তারা হবে না। এই জন্যই আমরা কিন্তু স্কুলের টিচার থেকে শুরু করে, অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে সবাইকার মাধ্যমে কিন্তু আমরা পৌঁছতে চাইছি, প্রত্যেকটা ফ্যামিলির কাছে আমরা পৌঁছতে চাইছি, যাতে তারা প্রতিদিন প্রতিবার শৌচাগার ব্যবহার করে। তো এইটা আমাদের লক্ষ্য। এবারে আপনারা কিভাবে কাজটা করবেন, আপনারা নিশ্চয়ই সবাই যান বা সবাই করেন, সেটা হচ্ছে 4th স্যাটারডে মিটিং পঞ্চায়েতে হয় তো, 4th স্যাটারডে মিটিং আপনারা থাকেন তো, সেই 4th স্যাটারডে মিটিংয়ে কিন্তু একটা আলোচনার জায়গা আছে, সেই জায়গায় কিন্তু আপনারা আলোচনা করুন। এমন হতে পারে কিছু ফ্যামিলি রয়েছে হয়তো তাদের জায়গায় নেই টয়লেট করার, মানে আমি বলছি যে পায়খানাটা যে করবে, শৌচাগারটা যে তৈরি করবে, তাদের হয়তো জায়গাই নেই। আমরা তাদের জন্য কিন্তু কমিউনিটি ল্যাট্রিনের ব্যবস্থা করি, অর্থাৎ 5টা 7টা ফ্যামিলি মিলিয়ে যাতে একটা বা দুটো টয়লেট ব্যবহার করতে পারে, সরকারের তরফ থেকেই কিন্তু সেগুলো তৈরি করে দেওয়া হয়। তাহলে সেই রকম জায়গাগুলো প্রয়োজন পড়লে আপনারা খুঁজে নিতে পারেন ওই 4th স্যাটারডে মিটিংয়ে, যে আমার এই এলাকায় একটা কমিউনিটি টয়লেট দরকার, এখানে এই 20টা ফ্যামিলি বাইরে যাচ্ছে কি 10টা ফ্যামিলি বাইরে যাচ্ছে, কারণ তাদের জায়গা নেই। তো এই 4th স্যাটারডে মিটিংটাকে কিন্তু খুব এরপর থেকে গুরুত্ব দিয়ে আপনাদের কাজ করতে হবে। এছাড়া আরও একটা জিনিসের সঙ্গে আপনারা জড়িত আছেন, সেটা হচ্ছে VHSNC। কি নামটা চেনা জানো তো নাকি? আপনারা ওই কমিটির মধ্যে তো আছেন, বিশেষ করে যারা ANM রয়েছেন, VHSNCর মধ্যে তো আপনারা আছেন। সেই VHSNC অর্থাৎ যেগুলো একদম গ্রামের কমিটি বা সংসদের কমিটি, সেই সংসদের কমিটিতে কিন্তু এই স্বাস্থ্যবিধান নিয়ে কিন্তু আপনাদের আলোচনা করতে হবে, যাতে প্রত্যেকে শৌচাগারটা ব্যবহার করতে পারে। তো স্যার বলেছেন যে আমাদের মিশন নির্মল বাংলার লক্ষ্য শুধু শৌচাগার ব্যবহার, এটা একটা দিক, এটা মাত্র একটা দিক, শৌচাগার তৈরি, শৌচাগার ব্যবহার, কিন্তু এরপরেও আরও অনেক কাজ আমাদের কিন্তু রয়ে গেছে, যেগুলো ধাপে ধাপে করতে হবে, একদিনে সেই কাজগুলো হবে না। কীরকম না, প্রত্যেকটা বাড়িতে আমাদের আবর্জনা তৈরি হয়, সেটা আনাজের খোসা হোক, কাঠ হোক, কাঁচ হোক, বিভিন্ন প্লাস্টিক হোক। তো এই আবর্জনাগুলো তৈরি হয়, এই আবর্জনাগুলোকে আমাদের একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, যাতে করে এই আবর্জনাগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যে জিনিসগুলো সহজে পচে যায় সেগুলোকে একটা ভাগ, আর যেগুলো সহজে পচে না, অপচনশীল বস্তু,
সেইগুলো আরও একটা ভাগ। এই দুটো ভাগ আমরা যাতে গ্রাম মানে একদম বাড়ি থেকে আলাদা করতে পারি এবং সেটাকে একটা গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট জায়গায় এনে সেটাকে প্রসেসিং করা, অর্থাৎ যেগুলো পচে যায় সেগুলো থেকে সার তৈরি করা, মানে জৈব সার তৈরি করা, এবং যেগুলো পচে না প্লাস্টিক বা ওই ধরনের জিনিস বা কাঁচ সেগুলোকে রিসাইকেল করা, অর্থাৎ সেগুলোকে বিক্রি করে বা অন্য কোনোভাবে প্রসেসিং করে সেগুলোকে আবর্জনা মুক্ত করা। আমার যেখানে বাড়ি মানে আমার বাড়ি হচ্ছে হুগলি জেলায়, সেখানের পাশে একটা ব্লক আছে মানে হাওড়া জেলা, সেই ব্লকটার নাম হচ্ছে ডোমজুড়। সেই ডোমজুড় ব্লকে কিন্তু প্রথম এই ধরনের জিনিস তৈরি হয়েছিল, অর্থাৎ আবর্জনাটাকে আলাদা করা, যেটাকে আমরা ইংরাজিতে বলি SLWM প্রজেক্ট, সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট। এই সেদিনকে কাগজেই দেখলাম সেই ব্লকটা একটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এই ধরনের ইউনিট তৈরি করবে। অলরেডি সেখানে মানে বোধহয় 16টা পঞ্চায়েত আছে, 12টা পঞ্চায়েতে আছে, আরও 4টে গ্রাম পঞ্চায়েতে কিন্তু তারা এই জিনিসটা তৈরি করে। অর্থাৎ একটা ব্লক তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু SLWM প্রজেক্টটাকে তৈরি করছে। আমাদের পুরুলিয়া জেলাও কিন্তু এই প্রোগ্রামটা শুরু হয়েছে, সবে আমাদের 3টে মাত্র গ্রাম পঞ্চায়েত আমরা ধরেছি, সেখানে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি হয়েছে। কিন্তু আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আমরা তৈরি করব, যাতে করে আবর্জনাগুলোকে আলাদা করা যায় এবং আবর্জনাগুলোকে একটা সঠিকভাবে ব্যবহার করা যায়। আবর্জনাগুলো কিন্তু বিভিন্নভাবে কিন্তু ব্যবহার হতে পারে, সেই ব্যবহার অর্থাৎ জৈব সার বলুন বা অন্য কোনোভাবে কিন্তু আমরা সেই ব্যবহার করব। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে পুরুলিয়া জেলার 170টা যে গ্রাম পঞ্চায়েত আছে, এখন হয়তো আমরা 3টে শুরু করতে পারছি বা চলেছি, এরপরে কিন্তু আমরা সব গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই ধরনের জিনিস তৈরি করবো। এক্ষেত্রেও কিন্তু আপনাদের হেল্প দরকার। এই যে মিশন নির্মল বাংলার আরও একটা লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের MHM অর্থাৎ মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট। প্রত্যেক মহিলা যাতে করে ঋতুকালীন সময়ে প্যাড ব্যবহার করে, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে, সেই লক্ষ্যেও কিন্তু আমাদের যেতে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা খুব বেশি ভূমিকা রয়েছে। আপনাদের কিন্তু যারা আপনারা মানে আশা কর্মী রয়েছেন বা ANM রয়েছেন, আপনারা জানেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বিশেষ ভূমিকা কিন্তু থাকবে। প্রত্যেকটা মহিলাকে বোঝানো যাতে করে তারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে, এটাও কিন্তু আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাব। তো আমার তরফ থেকে আপাতত এইটুকু কথা বলার ছিল। এরপরে আমাদের ডিএম সাহেব আছেন, আমাদের বিভিন্ন ভিডিও ক্লিপস আছে, বিভিন্ন রকম জিনিস আছে, ইন্টারঅ্যাক্টিভ সেশন আছে, সেই মাধ্যমে কিন্তু আপনাদের কাছে আমাদের বার্তাটা তুলে ধরবো এবং আপনাদের কথাবার্তাও আমরা শুনবো। এইটুকু বলে সবাইকে আমার তরফ থেকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সেই আন্দোলনে আমাদের সবার কি ভূমিকা হবে সেই ব্যাপারে আলোকপাত করার জন্য শ্রী শিবাশিস ব্যানার্জি, ইউনিসেফের পরামর্শদাতা, এখন বলবেন। এইটা আপনাদের নিজেদের মনের মধ্যে অহংকার থাকা উচিত যে বর্ধমান তোমার কাছে এই সৌন্দর্য নেই, কলকাতা তোমার কাছে এই সৌন্দর্য নেই, যেটা দেখার জন্য তোমরা দৌড়ে আসো। নেক্সট, এই হচ্ছে আপনাদের লাল পলাশ ফুল গরমকালে, যা দেখে মানুষ মাতাল হয়ে ওঠে। নেক্সট, এই হচ্ছে আপনাদের অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম। এই দেখুন আপনাদের অযোধ্যা পাহাড়ের টপে, যা মনে হবে আমাদের পুরুলিয়া কেন, আমরা উত্তরবঙ্গ কিংবা দক্ষিণ ভারতের কোনো জায়গায় চলে গেছি। এত সৌন্দর্য এই পুরুলিয়া। নেক্সট, আপনাদের পুরুলিয়ার হচ্ছে যে নেক্সট, দীপককে দাও তুই। এই হচ্ছে আপনাদের ছৌ নৃত্য এবং আদিবাসী নৃত্য এখানকার, জানিয়ে জার্মানিরা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে, সুইজারল্যান্ডে পর্যন্ত আপনাদের ছৌ নৃত্য হচ্ছে। আমাদের এখান থেকে পুরুলিয়ার যারা ছৌ নৃত্যে যারা দক্ষ তারা যাচ্ছে সেখানেতে। আমার বলার উদ্দেশ্য একটাই, যে যেটা ডেপুটি সিএম সাহেব বলে গেলেন না, পিছনের শিরদানাটাকে সোজা করে আমাদের বলতে হবে না, মোটেই আমরা ব্যাকওয়ার্ড নই, মোটেই আমরা পিছিয়ে নেই। এই কর্মসূচিটাতে হয়তো আমরা একটু পিছিয়ে, তার একটাই কারণ আমরা অনেকটা পরে কর্মসূচিটা শুরু করেছিলাম। তাই আমি যে কথাটা আপনাদের বলছি, তাই আবার যা আজকে এখানে শুনবেন সবটা আপনারা জানেন, এটা আমরা বিশ্বাস করি। নেক্সট, আপনাদের পুরুলিয়া জেলা দেখুন একটা ঠিক ফানেলের মতন, একটা যেন ফানেল, 20টা ব্লককে নিয়ে আপনাদের এই জেলা। নেক্সট, এখানে 170টি গ্রাম পঞ্চায়েত আছে, 20টা ব্লক আছে, 4টে মহকুমা আছে, তাই তো আপনাদের পুরুলিয়া জেলায়, এবং কম বেশি প্রায় আপনার 2667টা মতন গ্রাম রয়েছে এই পুরুলিয়া জেলাতে। এই জেলার বিভিন্ন
গ্রামে গঞ্জে যদি আপনি ঘোরেন সেখানে দেখবেন ছেলেদের চাইতে মেয়েরাই বেশি পরিশ্রমী। আমি অনেক সময় আমাদের এডিএম স্যারকে বলি যে কেরালা, তামিলনাড়ু এখানকার মেয়েদের সাথেই আমার পুরুলিয়া মেয়েদের তুলনা করা যায়। এরা ভীষণ পরিশ্রম করতে পারে, খুব সিনসিয়ারলি কাজ করে। তাই যে কথা আপনাদেরকে আমি বলছিলাম, ওই যে 170টা গ্রাম পঞ্চায়েতে 1700 জন যে আমরা মানে আমাদের সৈনিক তৈরি করেছি, এই 1700 জনের মধ্যে 80% আছে আমাদের পুরুলিয়া স্বনির্ভর দলের নেত্রীরা। নেক্সট, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবি তো আমরা প্রত্যেকেই জানি, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর কথা। উনি বলেছিলেন স্যানিটেশন ইজ ওয়ে টু কোয়ালিটি লাইফ। স্বাস্থ্যবিধান উন্নত জীবনে পৌঁছানোর একটা পথ। আমরা বলি না লাইফস্টাইল চেঞ্জ করি, আপনি মাল্টি কালার টিপ পরেন, আপনি ভুরু প্লাগ করেন, আপনি শাড়ি পরেন, গয়না পরেন, তার একটা লাইফস্টাইলটা চেঞ্জ, একটা সুন্দর লাগবে আমার, দ্যাটস ফাইন। তাই উনি বলেছেন যে স্বাস্থ্যবিধান ছাড়া কখনো উন্নত জীবনে পৌঁছানো যায় না। কোনো একটা উন্নত মানুষকে আমরা কি বলতে পারি যে খোলা মাঠে পায়খানা যায়? এমন তো হতে পারে না। আমি শুধু এই সময় একটা কথা আপনাদেরকে বলবো, যদি আপনারা একবার চোখটা বুঝে যদি ভাবেন এত বড় পৃথিবী, এ বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ ছাড়া একটা প্রাণীর নাম করুন যে পোশাক পরে। চোখ বুঝে ভাবুন, এত বড় পৃথিবী, 300-র বেশি দেশ, যেখানেতে মানুষ ছাড়া একটা প্রাণীর নাম করুন যে পোশাক পরে। বড় লোকেরা শীতকালে কুকুরকে জামা কাপড় পরায়, সেটা আলাদা জিনিস। আছে কেউ? সেই মানুষ যদি বাঁধের ধারে, আলের ধারে আধল্যাংটা হয়ে যায় পায়খানা করতে, সেটা কি আমাদের কাছে খুব গৌরবের বিষয়? তাহলে মানুষই একমাত্র জীব, একমাত্র প্রাণী যে এত সভ্য, যে বিজ্ঞানী হতে পারে, যে ডাক্তার হতে পারে, যে ভগবান হতে পারে। গৌতম বুদ্ধই বলুন, স্বামী বিবেকানন্দই বলুন, পরমহংসই বলুন, হযরত মুহাম্মদই বলুন, যীশু খ্রিস্টই বলুন, তারা সবাই মানুষ। তাহলে এই মানুষ আমরা, আর এই মানুষই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তাহলে এই মানুষ, যে মানুষ মহাকাশে 6 মাস কাটাতে পারে, আপনার মতো একটা মেয়ে যে কলকাতার এয়ারপোর্ট থেকে দিল্লিতে ফ্লাইট নিয়ে যাচ্ছে, আজকেই সকালে দেখলাম কি সুন্দর মেয়ে টোটো চালিয়ে যাচ্ছে, কত সুন্দর বাস চালাচ্ছে কলকাতায়। সেই জায়গায় আপনারা যারা আশাকর্মী, আমাদের যারা বোনেরা আছেন, তাদেরকে এটা মাথায় রাখতে হবে। আমরা কোনো বাড়তি দায়িত্ব আজকে আপনাদেরকে বলবো না, দেবো না। শুধু যে কাজটা করেন সেই কাজটা করার সময় আগামী ডিসেম্বর মাস পর্যন্ত পুরুলিয়াকে পরিচ্ছন্ন করার জন্যে, মানুষকে ভালো রাখার জন্যে যে সংবাদগুলো আপনারা দেন সেগুলো একটু গুছিয়ে দেবেন, যেগুলো আমরা আপনাদের বলবো এখানে। নেক্সট, আজ থেকে প্রায় 100 বছর আগে মহাত্মা গান্ধীকে বোলপুর থেকে একজন মানুষ চিঠি লিখে বলেছিলেন আদর্শ গ্রাম বলতে কি বোঝায়, আদর্শ গ্রাম, মডেল ভিলেজ বলতে কি বোঝায়। উনি বলেছিলেন সঠিক স্বাস্থ্যবিধানের প্রয়োগই একমাত্র আদর্শ গ্রাম হতে পারে। ভাবুন কত বড় কথা, সঠিক স্বাস্থ্যবিধানের প্রয়োগই একটা আদর্শ গ্রাম হতে পারে। মানে কি, গ্রামে ঢুকেই দেখতে পাচ্ছি চারিদিকে নোংরা, ড্রেন থেকে উপচে পড়ছে কাদা, কলতলাগুলো বাঁধানো নেই, এটা কি আদর্শ গ্রাম হতে পারে? মানুষ এখান সেখানে যাচ্ছেন, মানুষের মলমূত্র পড়ে আছে, এটা কি আদর্শ গ্রাম হতে পারে? কখন বলে গেছেন উনি? আজ থেকে 100 বছর আগে বলে গেছেন স্বাস্থ্যবিধানের সঠিক প্রয়োগ, সেটাই আদর্শ গ্রাম। নেক্সট, আজকে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন নির্মল পল্লী বাঁচার ঠিকানা। নির্মল পল্লী বাঁচার ঠিকানা, অর্থাৎ একটি নির্মল পল্লী, পরিচ্ছন্ন গ্রামই বাঁচার ঠিকানা। ওইখানেই বাঁচতে, মানুষকে যদি বলতে হয় বাঁচার ঠিকানা কোথায়, তাহলে একটা পরিচ্ছন্ন গ্রাম। আমি 3টে স্লাইড দেখালাম এই কারণের জন্যেই। কর্মসূচিটা কত পুরনো, কর্মসূচিটা কতটা গভীরতা, কর্মসূচিটা আজও কতটা প্রাসঙ্গিক, যেটা আজও আমাদেরকে করতে হচ্ছে। এটা ছাড়া আমাদের এখন কোনো পথ নেই, এটা আমাদের করতে হবে। নেক্সট, আমি দুটো জিনিস, এই পুজো করার আগে, সব পুজো করার একটু গণেশ পুজো করে নেয় না, গণেশ পুজো করে একটুখানি, তো আমি সেই, আপনারা এটা সবটাই জানেন, তবু আমি আপনাদের কাছে আবার একবার একটু বলবো যে স্বাস্থ্যটা কী আর স্বাস্থ্যবিধানটা কী। এ তো আমাদের এএনএম দিদিরা এবং আশা যারা আছেন তারা তো প্রত্যেকেই জানেন। তবু আমি বলবো দেখুন স্বাস্থ্যর সংজ্ঞাটাকে দেখুন একটুখানি, স্বাস্থ্যর সংজ্ঞাটা কি লেখা আছে দেখুন। এই সংজ্ঞায় লেখা আছে স্বাস্থ্য শুধু নিরোগ দেহ নয়, একটা মোটাসোটা ছেলে মেয়ে মানে সুস্বাস্থ্যবান নয়। স্বাস্থ্য হচ্ছে শারীরিক, মানসিক, সামাজিক স্বাচ্ছন্দ্যবোধ। শরীরটা ভালো থাকতে হবে, মনটা ভালো থাকতে হবে এবং সমাজটা ভালো থাকতে হবে। সমাজটা ভালো না থাকলে হবে না।
কারণ হচ্ছে যে একটা ক্লাস 11-12 মেয়ে কলেজে যাচ্ছে কিংবা স্কুলে যাচ্ছে, পানের দোকান থেকে কোনো একটা ছেলে ইপটিজ করছে, তাকে টিটকারি করছে, এটা সুস্বাস্থ্যের লক্ষণ কি? সামাজিক স্বাচ্ছন্দ্য বোধ থাকতে হবে, অর্থাৎ যেখানে সেখানে আমাদের মেয়েরা স্বাধীনভাবে নিরাপদভাবে ঘুরে বেড়াবে। এই তিনটে জিনিস, শরীর, মন এবং সমাজ, তিনটে যেখানে সুন্দর, সেইটাই হচ্ছে সুস্বাস্থ্য। স্বাস্থ্য বিধানটা কি? কতকগুলোই স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত আচরণ বিধি, যা মেনে চললে স্বাস্থ্যটা ভালো থাকবে। অর্থাৎ খাবার আগে একটু সাবান দিয়ে হাত ধুয়ে নাও, শৌচ কার্যটা করো একটা পায়খানা তৈরি করে, খোলা জায়গায় পায়খানাটা করো না, শৌচের পরে একটু সাবান দিয়ে হাত ধুয়ে নাও। তো এই সমস্ত বিষয়টাই হচ্ছে যে, আমি একটা মিটিং করছি তো এই সমস্ত বিষয়টাই হচ্ছে যে আমাদের স্বাস্থ্যবিধান, কতকগুলো বিধি, কতকগুলো গুড প্র্যাকটিসেস, সেই প্র্যাকটিসগুলো বলছি স্বাস্থ্যবিধান। দুটো শব্দ দেখুন এক, স্বাস্থ্য আর স্বাস্থ্যবিধান দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। স্বাস্থ্যবিধান মেনে চললে তবে স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে আগে আমার স্বাস্থ্যবিধান, পরে আমার স্বাস্থ্য। নেক্সট, কেন এটা জরুরি, কেন এটা প্রয়োজন? এটা প্রয়োজন এই জন্যেই যে স্বাস্থ্যবিধি মেনে চললে শিশুদের ও বড়দের পেটের রোগ থেকে নিষ্কৃতি পাবেন, একদম গ্যারেন্টি। আপনারা জানেন ডেপুটি সিএমও সাহেবরা যারা আছেন, ডাক্তারবাবু যারা, তারা প্রতি মুহূর্তে বলেন যে শুধুমাত্র খাবার আগে যদি সাবান দিয়ে হাত ধুয়ে খাই তাহলেই 40% পেটের রোগ হবে না, এটা গ্যারেন্টেড একদম। শিশুদের কৃমির হাত থেকে বাঁচাবে। দেখছেন এই শিশুগুলোর পেটটা বড় হয়ে গেছে, চোখটা হলুদ হয়েছে, পাগুলো সরু হয়ে যাচ্ছে, তাই তো আপনারা কৃমি মারা ওষুধ খাওয়ান 2 বার করে বছরেতে। মহিলাদের লজ্জা ঢাকে, সম্মান রাখে, নিরাপদ করে, নিরাপদ করে, কথাটা মাথায় রাখুন। ভোরবেলায় কোথায় পুকুর ধারে, বাঁধের ধারে আমার একটি অ্যাডোলেসেন্স গার্ল, একটি কম বয়সী মেয়ে কিংবা আমার কোনো বোন পায়খানা করতে গেছে, সে বিপদে পড়তে পারে, যা আজ থেকে 2 বছর 2.5 বছর আগে বাঁকুড়ার বড়জোড়ায় ঘটে গেল। সম্মান রক্ষা করে, সিম্বল স্ট্যাটাস। শৌচাগার বাড়িতে থাকা একটা সম্মান, একটা নিজের অহংকার বোধ, গর্ববোধ করা উচিত। আমার বাড়িতে শৌচাগার আছে, আমি খোলা জায়গায় পায়খানা যাই না। দেখা যাবে হয়তো কি আমার একটি আশা ওয়ার্কার মেয়ে, সে প্রতিদিন শৌচাগার ব্যবহার করে, আর দেখা যাবে সেখানে একটি হাই স্কুলের টিচারের স্ত্রী খোলা জায়গায় পায়খানা যায়। আমার আশা ওয়ার্কারের মেয়ে বলবে, দেখো আমি হচ্ছে যে শৌচাগারকে নিজের করে গ্রহণ করেছি, বানিয়েছি, আমি শৌচাগার ব্যবহার করি। মানুষ দেখবে, সকলে দেখবে। আয় বাড়ে, চিকিৎসার খরচ কমে, একটা অদ্ভুত কথা দেখুন। স্বাস্থ্যবিধি মানলে আয় বাড়বে, চিকিৎসার খরচ কমবে। মানেটা কি? চিকিৎসার খরচ যদি কমে যায় তাহলেই তো আয়টা বেড়ে যায়। আপনি যে এত কষ্টার্জিত পয়সা রোদে জলে বিভিন্নভাবে কষ্ট করে রোজগার করছেন, সেই অর্থের বেশিরভাগ পয়সাটাই বেরিয়ে যায় রোগের মধ্যে দিয়ে। একটি বাচ্চা ছেলের যদি হঠাৎ করে আমার ডায়রিয়া হয়ে যায়, তাকে নিয়ে আপনারা হসপিটালে চলে যান, বাবা মা দুজনাই গিয়ে পড়ে থাকেন 2 দিন 3 দিন। এই 3 দিনে 3 দুগুণে 6টা রোজ চলে গেল। তাহলে সে টাকাটা যদি থাকতো তাহলে আমার আয়টা বাড়তো। এবং বলেছি পরিবেশটাকে নির্মল করে তোলে, পরিচ্ছন্ন পরিবেশ। আপনার পথ চলতে ভালো লাগবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, যদি আপনাকে এরকম এরকম পা দেখে দেখে যেতে হয়, কোথায় গু পড়ে আছে, সেটা কি কোনো নির্মলতার লক্ষণ? নির্মল পরিবেশ গড়ে তুলতে হবে। মনে করতে হবে নিজেকে, আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছি, সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমার গোটা গ্রামটাকে রাখতে হবে, যেমন করে বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। নেক্সট, দারিদ্র্যের চক্র দেখুন। মানুষ কেন গরিব হয়? এটা কোনো ভাগ্যের ব্যাপার নয়। ওই ভাগ্যে দোষে বামুন হয়েছে আর ভাগ্যে দোষে সাঁওতাল হয়েছে, ওটা বোগাস। মানুষ কেন গরিব হয়? দারিদ্র্যের চক্র। স্বাস্থ্যবিধি মেনে চলে না। স্বাস্থ্যবিধি মেনে না চলানোর জন্যে তার কি হয়? তার রোগ হয়, তাই তো? দেখুন, একটা গরিব মানুষ, ওপরে দরিদ্র, যে মানুষটা গরিব সে কি ভালো খাবার খেতে পায়? সকালবেলা উঠে একটুখানি ভালো খাবার খাওয়া, দুপুরবেলায় পেট ভর্তি খাবার খাওয়া, রাতের বেলায় খাবার খাওয়া, কি ভালো খেতে পায়? গরিব মানুষ পায় না। আমরা সেই ভারতবর্ষে বাস করি যে ভারতবর্ষের প্রতিদিন প্রায় 49 কোটি মানুষ রাতের বেলায় পেটে খিদে নিয়ে ঘুমোতে যায়। এটা আমার কথা নয়, এটা অমর্ত্য সেনের কথা। তাহলে যে মানুষটি গরিব সে মানুষটি অপুষ্টিতে ভোগে, আর যার অপুষ্টি তার রোগ হবেই হবে। আর যে রোগ হয় সে কি কাজ করতে পারে? সে কাজ করতে পারে না। সে কম উপার্জন করে, কম উপার্জন করলে সে আবার গরিব হয়ে যায়। এরম করে এই সাইকেলটা ঘুরছে।
মানুষ কেন গরিব হয়? নেক্সট, রোগ ছড়ায় কিভাবে দেখুন। খোলা জায়গায় মলত্যাগ করলে মলের মধ্যে দিয়ে, জলের মধ্যে দিয়ে কেমন করে খাদ্যে যাবে, হাত দিয়ে কেমন করে খাদ্যে যাবে, মাছির মধ্যে কেমন করে, মাটি দিয়ে কেমন করে যাবে, এটা আমাদের রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে চণ্ডীদা খুব ভালো করে দেখাবে। শেষের দিকে ট্রিগারিং আমার দেখাচ্ছি না। নেক্সট, এই আপনাদের এখানকার চিত্র, পুকুরে বাসন ধুচ্ছে, ছায়া কাটছে। নেক্সট নেক্সট, এই দেখুন থালা ধুচ্ছে এখানেতে, একই পুকুরের চিত্র। নেক্সট দেখুন, চাল ধুচ্ছে দেখুন, ওই হাঁড়িতে দেখুন আগের দিনে কিছু বাসি ভাতও আছে, একটু বাসি ভাত আছে, একটু চাল দিয়ে যেমন ধুয়ে নেয় সব গ্রামের, তো সব বাড়িতে এরকম হয় টয়। আর বলে নাকি এই পুকুরটায় নাকি খুব তাড়াতাড়ি ভাত সেদ্ধ হয়, কারণ ওখানে প্রতিদিন মানুষ জল শৌচ করে। নেক্সট, এই দেখুন, এ হচ্ছে আমাদের পুরুলিয়া ওয়ানের এই চাকলতোর গ্রামের চিত্র, শুক্লারার। ওখানেতে এই হলুদ বাড়ছে, এই মুরগিগুলো একটু আগেই, এটা যদিও আজ থেকে প্রায় 1 বছর আগেকার চিত্র, এখনকার নয়, এখন ওই গ্রাম 100% কভার্ড হয়ে গেছে, 100%। সেখানে আমাদের সাকিলা বিবি, যুগ্ন বিবির একটা বিরাট অবদান আছে। ওই মুরগিগুলো একটু আগেই গু খেয়ে এসেছে, মুখেতে তার গু লেগে আছে হলুদ, আর হলুদটাও ওখানে বাড়ছে। ওখানে ঠুক করে ঠুকরে দেবে, যে একবার ও ঘরে যাবে কিংবা দেখবে হাঁড়ির ভাতটা হয়তো ফ্যানটা উপচে পড়ছে, তাড়াতাড়ি করে ঢাকাটা সরাতে গেল, সেই ফাঁকে মুরগিটা টুকটুক করে একটু খেয়ে নেবে। তাহলে মুখে ছিল হলুদ গু, আর এই হলুদের রং হলুদ, দুটো মিশে গেল, ওই হলুদ দিয়ে ও রান্না করলো। হ্যাঁ, মানে অন্যভাবে না, মানে এটাই তো ঘটনা। নেক্সট, এরকম চিত্র এখন আর খুব কম আছে, এটা পুরনো ছবি। এখন আমাদের এমজি এনার্জি থেকে প্রায় সমস্ত কলতলায় সুন্দর করে বাঁধিয়ে ফেলা হয়েছে, কিন্তু যেখানে আছে সেটা কত ক্ষতিকর এটা আমাদেরকে বুঝতে হবে। নেক্সট, এরকম চিত্রটা আমরা বলছি যে না, বাগানেতে, এই বাঁশ বাগানেতে খোলা জায়গায় মলত্যাগ, এটা না। নেক্সট, বাঁচার আমাদের উপায় কী তাহলে? কি উপায় বাঁচার? কিচ্ছু না, 4টে মাত্রই ঘটনা। বাড়িতে শৌচাগারটা তৈরি করে নিয়মিত ব্যবহার করুন। খাবার আগে, শৌচের পরেতে নিয়মিত সাবান দিয়ে হাত ধুন। এই সাবান দিয়ে হাত ধোয়ার কথা বারবার বলছি, আপনার মনে হতে পারে যে ফ্যাশন, ও মানুষ খেতে না। আপনি প্রতিটা দিন 2 বার করে সাবান মাখেন কি না? অযোধ্যা পাহাড়ের রাঙাতে গেছি, দেখি একটি মালতী মুনু বলে মেয়ে ঘর নিকুচ্ছে, সে কাদা দিয়ে, গোবর দিয়ে। আমরা বর্ধমানে নিকুনো বলি, ঘর নিকুনো। আপনারা কি বলেন আমি জানি না, কি বলেন? ঘর নিকুনো, এই যে কাদা দিয়ে, মাটি দিয়ে যে প্রলেপ দেয়। তো আমি মালতীকে জিজ্ঞাসা করলাম যে মালতী, তুমি এটা কি করছো? তো ও মতো করে বললো, তাহলে আচ্ছা, এই যে তুমি করছো, এরপর যে ভাত খাবে তুমি সাবান দিয়ে হাত ধোবে? এক গাল হেসে বলল, না। আমার বর্ধমানের মেয়ে হলে অনেক চালাক, বলে দিত হ্যাঁ, আদিবাসী মেয়ে, সহজ সরল, অযোধ্যা পাহাড়ে, সে সত্যি কথাই বলতে জানে। সে বলল, না, হাত ধোবো না। আর আচ্ছা মালতী, তুমি সাবান মেখে চান করো? বলে হ্যাঁ। দেখাও তো। তাড়াতাড়ি ঘর থেকে নিয়ে এসে সাবানটা দেখালো। ওই মালতী প্রতিদিন সাবান মেখে মাথা থেকে পা পর্যন্ত চান করে, কিন্তু ওই মালতী জানে না কখন কোন সময়ে সাবান দিয়ে হাত ধুতে হয়। আমি বললাম, ওই সাবানের একটু টুকরো কেটে একটা মাড়াইয়ের খোলা করে তুমি বাথরুমে রেখে দিও, পায়খানা করার পর যেন সাবান দিয়ে হাত ধুও, আর খাবার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নাও। সে একগাল হেসে বলল, হ্যাঁ। এই মেসেজটা, এই সংবাদটা কে দেবে? আমি অনেক রাজনীতির লোকেদের বলি, কেন আপনারা গরিব পাড়ায় গিয়ে বলছেন না 10 টাকা দিয়ে একটা নখ কাটার কল কেনো, প্রতিদিন নিজের নখটাও কেটো নিয়মিত, বাচ্চার নখটাও কাটিয়ে দিও, পুরনো ব্লেড ব্যবহার করবেন না। এই মেসেজটা আপনারা দেন, গ্রামে গ্রামে গিয়ে আপনারা বলছেন, মায়েদের কাছে বলছেন। আমি বিশ্বাস করি এই সংবাদগুলো আরেকটু গুছিয়ে নিয়ে আপনারা বলবেন। নেক্সট, আমরা বলছি নিজের শৌচাগার, দিস ইজ মাই রাইট, এটা আমার অধিকার, কোনো ভিক্ষে চাওয়া নয়। আমার শৌচাগার আমার অধিকার।